আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকারের দায়িত্বে যারা ছিলেন, সরকারের ভেতরে যারা ছিলেন, উপদেষ্টা এবং বিভিন্ন পর্যায়ের বড়, বড় কর্মকর্তারা যারা ক্ষমতাবান ছিলেন, তারা শুধুমাত্র ১.৫ বছরে নিজের স্বার্থ কায়েমের, নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে গেছেন এবং রাজনৈতিক সরকারের মতো রাজনৈতিক সরকার যেমন করে কোনো একটা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেলে সেই মন্ত্রীর বরাদ্দ তার এলাকাতে সবথেকে বেশি যায়। এই যে বাংলাদেশের রাজনীতির ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনকে দূর করা তো অনেক দূরের কথা, সেটা আরও বেশি করে প্রতিষ্ঠিত করেছে প্রফেসর ইউনূসের সরকার। এটা আমার কথা নয়, এটা নতুন সরকার, বিএনপি সরকারের স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য। মির্জা ফখরুল বলেছেন, প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টারা শুধুমাত্র নিজেদের এলাকার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো করেছেন, তারা সামগ্রিক বাংলাদেশের হতে পারেননি। অর্থাৎ নিজের আখের গোছানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করেছেন। এতদিন আমরা শুধুমাত্র খবর শুনছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি ইচ্ছামতো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ তার নিজের মুরাদনগর উপজেলায় কিংবা হাসনাত আবদুল্লার এলাকায় দেবিদ্বারে এরকম তার কিংবা মানে ঢাকা 10-এ সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া কিংবা নাহিদের ঢাকা 11-তে সবথেকে বেশি বরাদ্দ দেওয়া, এই ব্যাপারগুলো আমরা দেখেছি এবং সমালোচনা হতে দেখেছি, আমরাও সেটা নিয়ে আলোচনা করেছি। এবার মির্জা ফখরুল বললেন গোটা সরকারই নাকি এই কাজে ব্যস্ত ছিল। চলুন একটু জেনে দেখি প্রফেসর ইউনূসের মেটিকুলাস প্ল্যানে কি কি হয়েছিল নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, যেটা স্বয়ং বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রী বলছেন। এখন শুধুমাত্র এটুকু ভেবে দেখা দরকার কিংবা এটুকু জানার জন্য, দেখার জন্য অপেক্ষা যে বিগত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে এরকম তস্ত্রপাত যারা করেছে তাদের কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির দর্শক। বলছিলাম, বিগত প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারের মেটিকুলাস উপদেষ্টারা শুধুমাত্র নিজেদের স্বার্থ কায়েমের জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য যা করা দরকার সব করেছেন, এমন মন্তব্য করে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই আলোচনায় যাওয়ার আগে একটা মানবিক বিষয় আপনাদেরকে বলতে চাই। নতুন একটি চ্যানেল ফুড ফর অল, সবার জন্য খাদ্য, অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে 5 জন তরুণ দাঁড়াচ্ছে, তাদের এই উদ্যোগ নিয়ে একটা চ্যানেল। আমরা এই কাজটাকে ভালো লাগার কারণে তাদেরকে সমর্থন দিচ্ছি, সাপোর্ট দিচ্ছি। আপনারা আমাদের যারা দর্শক, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রেরণা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা আপনারা করবেন, যেন এই বার্তাটা অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে সামর্থ্যবানদের, এই বার্তাটা 18 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম মির্জা ফখরুল ইসলামের কথা। মির্জা ফখরুল ইসলামকে নিয়ে যে নিউজটা হয়েছে, নিউজের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন। যেমন আমরা দেখেছি যে সেই আমলের সাতক্ষীরার একজন সচিব, তিনি ক্ষমতাবান একজন সচিব, প্রফেসর ইউনূসের মেটিকুলাস ক্ষমতাবান একজন সচিব, যিনি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের লোক। তিনি সাতক্ষীরায় বিশেষ বরাদ্দ প্রায় 2,500 কোটি টাকা বরাদ্দ নিয়েছেন নিজের এলাকার জন্য। সম্ভবত তার প্ল্যান ছিল সেই এলাকা থেকে নির্বাচন করার। সেই প্ল্যানটা পরবর্তীতে বাস্তবায়ন হতে আমরা দেখিনি। এছাড়া আমরা দেখেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মানে জেলা পর্যায়েই যখন 10 কোটি 12 কোটি টাকা করে বরাদ্দ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, তখন তার দেবিদ্বারে একাই একটা উপজেলায় বরাদ্দ নিয়েছেন 450 কোটি টাকা। দেবিদ্বারে না, মুরাদনগরে 450 কোটি টাকা বরাদ্দ নিয়েছেন। দেবিদ্বারে হাসনাত আবদুল্লার উপজেলায় তিনি বরাদ্দ দিয়েছেন 350 কোটি টাকা মতো। এছাড়া আমরা দেখেছি ভোটের আগে আগে যখন তিনি ঢাকা 10 থেকে নির্বাচন করবেন এরকম কথা শোনা গেল, তখন ঢাকা 10-এ মানে সারা ঢাকায় যা বরাদ্দ দিয়েছেন তার 80% বরাদ্দ ঢাকা 10-এ তিনি দিয়েছেন
সেই এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে অনুদান দিয়েছেন যেন তার নির্বাচন করাটা সহজ হয়ে যায়। এরকম বিশেষ বরাদ্দ ঢাকা 11-তে নাহিদ ইসলামের আসনে দিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সেই গুলোকে একেবারে আরও স্প্রেড ওয়েতে মির্জা ফখরুল ব্যাপারটা উপস্থাপন করলেন। তিনি বলছেন যে উন্নয়নের নামে মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি করা হয়েছে। আওয়ামী লীগের আমলের কথা বলছেন। উন্নয়নের মানে আড়ালে মেগা প্রকল্প হলে দুর্নীতি হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি যখন উন্নয়নকে অস্বীকার করবেন তখন ব্যাপারটা আরও বিতর্কিত হবে, কারণ আপনার রাজনীতি স্বচ্ছতা, এই ব্যাপারগুলো, রাজনৈতিক স্বচ্ছতা, এই ব্যাপারগুলো প্রকাশ পাবে আপনার বক্তব্যে। কারণ আপনি একটা সরকারকে অপরাধী বলবেন, ফ্যাসিস্ট বলবেন, দুর্নীতিবাজ বলবেন, সবই ঠিক আছে, কিন্তু সেই সরকার যদি ভালো কোনো কাজ করে থাকে সেটাকেও আপনাকে স্বীকার করতে হবে। তাহলে মানুষ বুঝবে যে বিএনপি আলাদা ধাঁচের একটা রাজনীতি শুরু করেছে, যে রাজনীতি থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। কিন্তু সেই রকমটা প্রত্যাশা আমাদের বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা করাটা অনেক বেশি কঠিন ব্যাপার। তিনি বলছেন, দুর্ভাগ্যক্রমে বিগত অন্তর্বর্তী সরকারের আমলেও যারা দায়িত্বে ছিলেন তারা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন। এই বক্তব্যটা তিনি দিয়েছেন। আক্তার হোসেন যখন সংসদে প্রশ্ন করেন, আক্তার হোসেন বলেন, আমাদের প্রত্যন্ত গ্রামগুলোতে একটি অ্যাম্বুলেন্স বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার রাস্তা নেই। বর্ষাকালে মানুষকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। শীতের সময় রাস্তায় প্রচণ্ড ধুলাবালি থাকে। আমার আসনে 2 উপজেলার মধ্যে কাউনিয়া উপজেলা, অনেক কথা বলেছেন যে রাস্তা নেই, এটা নেই, ওটা নেই। মির্জা ফখরুল বলেছেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখেছি যারা উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন কিংবা সরকারের দায়িত্বে ছিলেন তারা নিজ নিজ এলাকায় শুধু বরাদ্দ নিয়েছেন, এবং নিজ নিজ এলাকায় বরাদ্দ নেওয়ার কারণে সারা দেশে কোনো কাজ হয়নি। এবং সাথে তিনি আওয়ামী লীগ সরকারের দোষও দিয়েছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে কাজ হয়েছে ঠিকই, কিন্তু সেই কাজের ভেতরে দুর্নীতি থাকার কারণে পরিপূর্ণভাবে সঠিক কাজটা হয়নি। এটা এই অভিযোগ করা যেতেই পারে, কারণ কাজের মধ্যে দুর্নীতি হবে, সেটাই স্বাভাবিক। আমরা প্রত্যাশা করব যে বিএনপির আমলে কোনো কাজে দুর্নীতি যেন না হয়। মজার ব্যাপার যেটা মূল কথা সেটা হচ্ছে তিনি প্রফেসর ইউনূস সরকারের আমলে যে 21-22 জন উপদেষ্টা ছিলেন, এখন 21-22 জন উপদেষ্টা তারা আবার অর্ধেকের বেশি হচ্ছে চট্টগ্রামের সরকারের, কারণ এটা তো এনজিও গ্রাম সরকার, এনজিও আর চট্টগ্রাম, এনজিও গ্রাম, এই এনজিও গ্রাম সরকার। তার মানে হচ্ছে যে 50%-এর বেশি চট্টগ্রামে ছিল। আমরা বরাদ্দের ক্ষেত্রেও দেখেছি যে সারা দেশে মোট বরাদ্দের প্রায় 54-55% বরাদ্দ শুধুমাত্র চট্টগ্রামের। এই মেটিকুলাস ডিজাইনটাও প্রফেসর ইউনূস প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। সুতরাং যা উন্নয়ন কিংবা বরাদ্দ সেগুলো প্রফেসর ইউনূসের আমলে শুধুমাত্র চট্টগ্রামকেই দিয়েছেন। সারা বাংলাদেশে 40% দিয়েছেন, 60% চট্টগ্রামকে দিয়েছেন। এই যে বৈষম্য, অথচ তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় এসেছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে রাষ্ট্র পরিচালনায় এসে বৈষম্যের চরম উদাহরণ তৈরি করেছেন, যেটা পৃথিবীতে যদি এই প্রতিযোগিতা হয় তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রফেসর ইউনূস ফার্স্ট হয়ে যাবেন। কিভাবে বৈষম্য করতে হয়, কিভাবে একটা জাতিকে দ্বিধাবিভক্ত করতে হয়, কিভাবে মপতন্ত্র কায়েম করতে হয়, কিভাবে অন্যের উপরে জুলুম নির্যাতন করতে হয়, এর উদাহরণ আমার মনে হয় যে শেখ হাসিনার কতটুকু দেখিয়েছে তার চাইতে অনেক বেশি দেখিয়েছে প্রফেসর ইউনূস সরকার, যেটা ছিল একটা পুরোটাই মেটিকুলাস ডিজাইনের আন্ডারে, যেখানে তিনি রিসেট বাটন টিপে 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস, 52-এর ইতিহাস ভুলিয়ে দিয়েছেন। শুধুমাত্র রিসেট বাটনে ওখানে বিশেষ প্রোগ্রামিং করা ছিল যে 47-এর পাকিস্তান ওটা মুছে দেওয়া যাবে না, ওটাকে স্মরণ করতে হবে। পাকিস্তান হচ্ছে 47-এর আন্দোলন, ওটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 71 মাঝখান থেকে মুছে ফেলতে হবে, 47 আর 24 এটা থাকবে। এইভাবে তিনি মেটিকুলাস ডিজাইনে রিসেট বাটন ক্লিক করেছিলেন। পাশাপাশি এই যে বরাদ্দ, এই যে আমরা দেখেছি যে চট্টগ্রামের জন্য সব থেকে বেশি, এবং সেই চট্টগ্রাম বিভাগের মধ্যে কিন্তু
কুমিল্লাও পড়ে। চট্টগ্রামের মানে জেলার জন্য সবথেকে বেশি বরাদ্দ দিয়েছেন, বিভাগের জন্য কিছু কিছু বরাদ্দ ছিল, তার মধ্যে কুমিল্লাতে এক মুরাদনগর আর দেবিদ্বার নিয়েই ব্যস্ত ছিল প্রফেসর ইউনূস সরকার। চট্টগ্রাম, কুমিল্লার মুরাদনগর, দেবিদ্বার, এদিকে আদিলুর রশিদের তার নিজের এলাকা এবং তার নিজের এলাকায় তার নিজের বাড়ি পর্যন্ত রাস্তা তৈরি করার জন্য মানুষের জমি ঘর বাড়ি ভেঙে সেখানে রাস্তা তৈরি করেছে অবৈধভাবে দখল করে, যে ব্যাপারগুলো আমরা দেখেছি। ওই অভিযোগগুলো পলিটিক্স টিভির কাছেও অনেক এসেছিল। স্থানীয় লোকজন আমাকে বারবার মেসেজ করছিল, ফোন করছিল যে আদিলুর রহমান তিনি এই কাজগুলো করছেন, আমাদের জমি দখল করে তার বাড়িতে যাওয়ার রাস্তা করছেন, যে বাড়িতে যাওয়ার একমাত্র তার বাড়ি, অন্য কোনো প্রয়োজন নেই সেই রাস্তায়, তার বাড়িতে যেন বড় গাড়ি যেতে পারে সেই কারণে রাস্তা করছেন এবং মানুষের জমি দখল করে। তখন আমরা বলেছিলাম যে এটা গণমাধ্যমে খবর না হওয়া পর্যন্ত এটা নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কারণ আমরা মূলত আলোচনা করি গণমাধ্যমে হওয়া খবর এবং সেই খবরের বিশদ বিশ্লেষণ এবং প্রেক্ষাপট বিশ্লেষণ করে আমরা বোঝার চেষ্টা করি যে ব্যাপারটার পেছনে কি কারণ যুক্তি এগুলো রয়েছে। সুতরাং আমরা কিন্তু আগে থেকেই জানি যে এই প্রফেসর ইউনূস সরকারের বিভিন্ন উপদেষ্টা তার নিজ নিজ এলাকায় কীরকম জুলুম নির্যাতন করছেন এবং নিজের ইচ্ছা মতো কাজ কারবার করছেন, যে কারণে মির্জা ফখরুল ইসলাম বলছেন যে সারা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, রাস্তাঘাট মেরামতের এই কাজগুলো প্রফেসর ইউনূসের আমলে একদমই হয়নি, যে কারণে সারা দেশের রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। দর্শক, জুলাই যোদ্ধাদের দাবির মুখে একটি প্রেস ক্লাব বন্ধ করে দিয়েছেন স্থানীয় ইওনো। একটি উপজেলার প্রেস ক্লাব বন্ধ করে দেওয়ার এই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ইওনো। জুলাই যোদ্ধাদের নাকি সরকারও ভয় পায়, সাংবাদিকরা কেন ভয় পাবে না, এই ধরনের অধ্যত্বমূলক বক্তব্য তার মুখ থেকে বেরিয়েছে। প্রফেসর ইউনূসের সাজিয়ে যাওয়া এই মেটিকুলাস ডিজাইনের ইওনো কিভাবে চাকরিতে এর পরেও থাকেন, কেন তাকে চাকরিচ্যুত করা হয় না, কেন তাকে কারাগারে প্রেরণ করা হয় না, প্রেস ক্লাব বন্ধ করে দেওয়ার মতো অধ্যত্ব তিনি কিভাবে দেখান, পরবর্তীতে আবার সেটা অস্বীকার করেন, জুলাই যোদ্ধাদের কেন সরকার ভয় পাবে, কেন তাদের ভয়ে, তাদের মবের ভয়ে প্রেস ক্লাব বন্ধ করে দিতে হবে, কেন জুলাই যোদ্ধারা এই কথা বলার সাহস পাবে যে প্রেস ক্লাব গুড়িয়ে দেয়া হবে, এই ব্যাপারগুলো নিয়ে নতুন করে প্রশ্ন আসছে যখন বিএনপি সরকার ক্ষমতায়, যখন মেটিকুলাস ইউনূস সরকার ক্ষমতায় নেই। তাহলে কি সত্যি সত্যি বিএনপি সরকার জুলাই যোদ্ধাদের ভয় পাচ্ছে? চলুন একটু ভয়ের কারণটা জেনে আসি রাজশাহীর গোদাগাড়ী থেকে এবং গোদাগাড়ীর মেটিকুলাস ইওনোর কাছ থেকে কি বার্তা পাওয়া গেল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। দর্শক, বলছিলাম জুলাই যোদ্ধাদের জন্য নির্দেশে প্রেস ক্লাব বন্ধ, প্রেস ক্লাব আর খোলা যাবে না, সেখানে মব করা হবে, গুড়িয়ে দেয়া হবে। সেই আলোচনায় যাওয়ার আগে বলে নিই একটা মানবিক ব্যাপার। একটি মানবিক চ্যানেল যারা ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে প্রতিনিয়ত দাঁড়ানোর চেষ্টা করছে, গত 26শে মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। ফুড ফর অল, সবার জন্য খাদ্য। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক অনুযায়ী আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে তাদের পাশে থেকে অনুপ্রেরণা দিয়ে যেন এই বার্তাটা, এই মানবিক বার্তাটা 18 কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মূল আয়োজনে। আলোচনার শুরুতেই যেটা বলেছিলাম, জুলাই যোদ্ধাদের ভয় পায় সরকার এবং তাদের ভয়ে একটি প্রেস ক্লাব বন্ধ হয়ে গেছে। গোদাগাড়ীতে এই মেটিকুলাস ঘটনাটা ঘটেছে এবং ইওনো এই ঘটনাটা ঘটিয়েছেন। তিনি সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন জুলাই যোদ্ধাদের ভয় পেতে এবং ভয় পেয়ে তারা যেন প্রেস ক্লাব বন্ধ করে দেয়, এবং প্রেস ক্লাব বন্ধ করে দেয়া হয়েছে। সমকালের এই শিরোনামটা দেখে নিন। সমকাল বলছে, জুলাই যোদ্ধাদের দাবির মুখে প্রেস ক্লাব বন্ধ রাখার পরামর্শ দিলেন ইওনো। কি অধ্যত্বমূলক কাজ! সেখানে বলা হচ্ছে, জুলাই যোদ্ধাদের দাবির মুখে গোদাগাড়ী উপজেলা প্রেস ক্লাব বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত রত্ন। তার নাম আবার রত্ন। এই যে রত্ন, এই রত্ন বাংলাদেশের কোথায় কিভাবে জন্মগ্রহণ করে এবং এই রত্ন দিয়ে বাংলাদেশ কি করবে, বাংলাদেশের কোন কাজটা উদ্ধার হবে এই সকল রত্ন দিয়ে, সেটা একটা বড় ব্যাপার।
শনিবার সকালে প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামকে ডেকে এই পরামর্শ দিয়েছেন। আজকে সকালে এই ঘটনাটা ঘটিয়েছেন তিনি। সাংবাদিকরা বলছেন প্রেস ক্লাব চলে সাংবাদিকদের নিজস্ব নিয়মে। এখানে সরকারি কিংবা যে কোনো হস্তক্ষেপ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। সাংবাদিকরা ইওনোর এমন পরামর্শের নিন্দা জানাচ্ছেন এবং তাকে তার অবস্থান থেকে সরে আসতে বলছেন। যখন ইওনো এই ঔদ্ধত্য প্রকাশ করছেন তখন বাংলাদেশের নতুন সরকারের নতুন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি বলছেন সাংবাদিকদের অধিকার, সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করা হবে। প্রফেসর ইউনূসের মেটিকুলাস প্রেস উইং শফিকুল ইসলামের নেতৃত্বে যে ডাস্টবিন প্রেস উইং, সেই প্রেস উইং বাংলাদেশের সাংবাদিকদের জন্য একটা গজব তৈরি করেছিল এবং বাংলাদেশের সাংবাদিকতা, সাংবাদিক, সংবাদপত্র, গণমাধ্যম কি দুর্যোগের, কি দোজকের মধ্য দিয়ে 1.5 বছর কাটিয়েছে তার মানে দৃষ্টান্ত আমরা দেখেছি বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদকের একটা বিশেষ প্রতিবেদনে। তারা সব কিছু ফাঁস করে দিয়েছে যে 18 মাস সাংবাদিকদের ওপরে প্রফেসর ইউনূস সরকার কি করেছে। কিন্তু এখন তো মেটিকুলাস ইউনূস সরকার নেই। এখন কিভাবে এই ঔদ্ধত্য দেখাচ্ছেন ইওনো সাহেব কিংবা জুলাই যোদ্ধারা? কারণটা কি? কারণটা অথেন্টিক কোনো কারণ রয়েছে কি? চলুন একটু দেখি। সম্ভবত আওয়ামী লীগের দোসর আখ্যা দেওয়ার ব্যাপার থাকতে পারে এখানে। গোদাগাড়ির স্থানীয় সাংবাদিকরা জানান 2004 সালে এই প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। 22 বছর বয়স এই প্রেস ক্লাবে। 2009 সালে উপজেলার সদর ডাইংপাড়া মোড়ের একটি জায়গায় এক কক্ষের প্রেস ক্লাব ভবন নির্মাণ করা হয়। দীর্ঘদিন এই প্রেস ক্লাবের সভাপতি ছিলেন আলমগীর কবির তোতা। জুলাই যোদ্ধাদের অভিযোগ তিনি আওয়ামী লীগের দোসর। এই যে বলছিলাম আওয়ামী লীগের দোসর খুঁজেছে তারা। তো আওয়ামী লীগের দোসর একজন সাংবাদিক, আপনি সেই সাংবাদিক যদি গণহত্যার সঙ্গে জড়িত থাকে, সেই সাংবাদিক যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তার নামে মামলা হবে, বিচার হবে। তো আপনি মানে ট্যাগ লাগিয়ে পুরো প্রেস ক্লাবকে দখল করে গুড়িয়ে দেওয়ার কে? কোত্থেকে এই অধিকার পেয়েছেন? সেটা তো একটা বড় প্রশ্ন। জুলাই যোদ্ধাদের অভিযোগ তিনি আওয়ামী লীগের দোসর। এটি সামনে এনে প্রেস ক্লাবটি দখলের চেষ্টা চলছিল। সম্প্রতি প্রেস ক্লাবের নতুন কমিটি করা হলেও সেই চেষ্টা থামেনি। অর্থাৎ দোসর যাকে বলছে সে কিন্তু নেই। নতুন কমিটি হয়েছে, তারপরেও প্রেস ক্লাব দখল করতে হবে। দখল করে কি করবে? তাদের জুলাই যোদ্ধাদের অফিস করবে। এটাই হচ্ছে মূল কারণ। গোদাগাড়িতে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধা নামে সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। এই সংগঠন 24 5 আগস্টের পর থেকে প্রেস ক্লাব ভবন দখল করে নিজেদের কার্যালয় খোলার চেষ্টা করছে। মিলল। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরসালিন গত 24 মার্চ ইওনোর কাছে একটি লিখিত অভিযোগ দেন। এতে তিনি দাবি করেন প্রেস ক্লাবে আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে। প্রেস ক্লাবে নাকি আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে। এদের প্রত্যেকটা বাক্যে আওয়ামী লীগের নাম উচ্চারণ না করলে তাদের সম্ভবত ওজন নষ্ট হয়ে যায়। মানে সব জায়গাতে আওয়ামী লীগ খুঁজে বেড়াতে হবে। আওয়ামী লীগ, প্রেস ক্লাবে নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। মানে আর কোনো মানুষ নেই, প্রেস ক্লাবে আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে, আর কেউ দেখছে না। সব দেখা, পৃথিবীর সমস্ত দায়িত্ব এই জুলাই যোদ্ধাদের। জুলাই যোদ্ধা মানে যাদের টাইটেল হয়ে গেছে তাদের। এর আগে সমন্বয়ক এই শব্দটাকে রীতিমতো গালিতে পরিণত করেছিল এরা এদের কার্যক্রম দিয়ে। এবার জুলাই যোদ্ধাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিনা সেটা একটা বড় বিষয়। জুলাই যোদ্ধা তো গর্বের ব্যাপার হতে পারে, সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপার হতে পারে না। তিনি বলছেন যে এরপর সেদিনই তার নেতৃত্বে প্রেস ক্লাবে তালা দেওয়া হয়। তিনি তালা দিয়েছেন। পরে সাংবাদিকরা তালা ভেঙে ভেতরে ঢোকেন, কিন্তু তারা প্রেস ক্লাবে বসতে পারছেন না। এই ঘটনায় সাংবাদিকরা থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। কারণ পুলিশ, সরকার জুলাই যোদ্ধাদের ভয় পায়, পুলিশ তো ভয় পাবেই। যেখানে ইওনো বলছেন যে সরকার জুলাই যোদ্ধাদের ভয় পায়। প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম জানান গত 26 মার্চ সন্ধ্যায় তারা প্রেস ক্লাবে বসেছিলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্য সচিব রহমতুল্লাহ সহ বেশ কয়েকজন যান। তারা তাকে জানান প্রেস ক্লাবের ব্যাপারে ইওনোর কাছে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা যেন প্রেস ক্লাব না খোলেন। সেই থেকে নিরাপত্তার সংকটে সাংবাদিকরা প্রেস ক্লাবে বসতে পারছেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধার সভাপতি সাবিয়ার রহমান মিল্টন জানিয়েছেন গণ অভ্যুত্থানের পর থেকে জুলাই আন্দোলনের আহতরা প্রেস ক্লাবে নিজেদের অফিস করতে চাচ্ছিলেন। তিনি ইতিমধ্যে কয়েক দফা সেই উদ্যোগ ঠেকিয়েছেন। তিনি নিজেই স্বীকার করছেন যে এই প্রেস ক্লাবটাকে তারা তাদের অফিস বানাতে চায়। কত বড় অধ্যত্বের ব্যাপার। প্রেস ক্লাবের সভাপতি জানান প্রেস ক্লাব দখলের চেষ্টার বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এতে আরও চটেছেন ইওনো।
ইওনো চটেছেন যে কেন সংবাদ প্রকাশ করা হলো। এবং জুলাই যোদ্ধারা নিজেদের অফিস করার দাবি থেকে সরে এসে প্রেস ক্লাব গুড়িয়ে দিয়ে সেখানে পাবলিক টয়লেট কিংবা যাত্রী ছাউনি করবেন বলে ঘোষণা দিয়েছে। অধ্যত্বেরতে একটা সীমা পরিসীমা থাকে। একটা প্রেস ক্লাব বুড়িয়ে দিয়ে সেখানে পাবলিক টয়লেট তৈরি করবে, এরা নাকি জুলাই যোদ্ধা, এরা নাকি দেশের মঙ্গল চায়। এটা একটা বড় মানে এর চাইতে বড় তামাশার আর হতে পারে না। তিনি জানান শনিবার সকালে ইওনো নাজমুস সাদাত রত্ন তাকে ডেকে পাঠান। এরপর তিনি উদ্ভূত পরিস্থিতিতে কিছুদিন প্রেস ক্লাব বন্ধ রাখার পরামর্শ দেন। আর এ বিষয়ে সংবাদ প্রকাশ করা ঠিক হয়নি বলেও তিনি জানান। অর্থাৎ ইওনো বলছেন যে কেন সংবাদ প্রকাশ করতে গেলেন, মানে তার সম্মানে লেগেছে সংবাদ প্রকাশ, মানে তিনি আকাম করবেন আর তার ব্যাপারে সংবাদ প্রকাশ করা যাবে না। তিনি বলেছেন জুলাই যোদ্ধাদের সরকারও ভয় পায়, সেখানে তাদের সঙ্গে মীমাংসা করে নেওয়াই ভালো হবে। এই বাক্য শুধুমাত্র এই কথার জন্য ইওনোর চাকরি চলে যাওয়া উচিত, যে জুলাই যোদ্ধাদের সরকারও ভয় পায়, তাদের সঙ্গে সমঝোতা করে নেন। মানে জুলাই যোদ্ধারা দেশের বাপমা, তাদের সঙ্গে সমঝোতা না করলে এ দেশে টিকা যাবে না, এরকম পরিবেশ তৈরি করছেন এই ইওনো কি জুলাই যোদ্ধা? মানে নিজেকে কি সেই হিসেবেই পরিচয় দিয়ে প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনই ইওনো হয়েছেন? তা না হলে তো এই বাক্য বলার কথা নয় যে সরকার কাউকে ভয় পায়। সরকার কেন কাউকে ভয় পাবে? আর জুলাই যোদ্ধাদের কেউ ভয় পাবে কেন? জুলাই যোদ্ধাদের তো সবাই ভালোবাসবে, সবাই বরণ করবে, সবাই আদর করে বুকে টেনে নেবে, ভয় পাবে কেন? ইওনোর এমন পরামর্শের নিন্দা জানিয়ে রাজশাহী এডিটর্স ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু বলেন, প্রেস ক্লাব সাংবাদিকদের নিজস্ব নিয়মে চলে, এটা কারো হস্তক্ষেপ প্রত্যাশা করে না, কারো হস্তক্ষেপ এটা একটা ভুল বার্তা। জানতে চাইলে ইওনো নাজমুস সাদাত রত্ন বলছেন তিনি, প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে, কিন্তু প্রেস ক্লাব বন্ধ রাখার পরামর্শ ওইভাবে দেওয়া হয়নি। তিনি বলছেন না, ওইভাবে দেয়া হয়নি। কিভাবে দিয়েছেন স্যার আপনি? অনেক ইওনো তো আছেন যাকে স্যার না বললে তার নাকি মান সম্মান নষ্ট হয়ে যায়। তো স্যার আপনি কিভাবে পরামর্শ দিয়েছেন একজন সাংবাদিককে প্রেস ক্লাব বন্ধ করে রাখার এবং জুলাই যোদ্ধাদের ভয় পাওয়ার, তাদের সঙ্গে সমঝোতা করার, তাদের কাছে মাথা নত করার? কি বলেছেন আপনি স্যার? একটু জাতির কাছে আপনার জবাবদিহি প্রয়োজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্য সচিব রহমতুল্লাহ বলেন, প্রেস ক্লাব আছে সরকারি জায়গায়। কি ভয়াবহ কথা! সরকারি জায়গায় প্রেস ক্লাব আছে, সাংবাদিকরা কেন সরকারি জায়গায় বসবেন? অন্য কোনো জায়গায় প্রেস ক্লাব করলে প্রয়োজনে আমি ভাড়া দেব, কিন্তু এই প্রেস ক্লাব রাখতে দেব না। মানে অন্য কোনো জায়গায় প্রেস ক্লাব করলে তিনি ভাড়া দেবেন। এত টাকা প্রফেসর ইউনূসের 1.5 বছরে তিনি কামিয়েছেন যে প্রেস ক্লাবের মাসিক ভাড়া তিনি দেবেন অন্য জায়গায় করলে, কিন্তু সরকারি জায়গায় সরকার হচ্ছে তার মানে নিজের বাবার সম্পত্তিতে তিনি থাকতে দেবেন না। সরকারি জায়গায় তিনি সাংবাদিকদের থাকতে দেবেন না, কিন্তু তার অফিস বানাবেন সেই রুমে। যে দখলের চেষ্টা এতদিন করে এসেছেন, সেটা যখন ফাঁস হয়ে গেছে তখন সেটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন নতুন করে, যে আমাদেরকে বসতে দিলে না, সুতরাং তোমাদেরকেও বসতে দেবো না, এবার এটাকে গুড়িয়ে দেব, গুড়িয়ে দিয়ে সেখানে পাবলিক টয়লেট বানাবো। সরকারি জায়গায় তো পাবলিক টয়লেট বানানো যায়। একবার কি আপনারা ভেবেছেন জুলাই যোদ্ধা এই শিরোনামটা ব্যবহার করে আপনারা যা করছেন তাতে করে জুলাই আন্দোলন ক্ষতিগ্রস্ত হচ্ছে, জুলাই আন্দোলন বিতর্কিত হচ্ছে, জুলাই আন্দোলন কলঙ্কিত হচ্ছে, এবং জুলাই যোদ্ধারা এত বিতর্কের মধ্যে পড়ছেন, ভবিষ্যৎটা তাদের জন্য অনিশ্চিত হয়ে পড়ছে? একবারও কি ভেবে দেখেছেন? এই ইওনো একবারও কি ভেবে দেখেছেন ওই কথা বলার আগে যে জুলাই যোদ্ধাদের সরকারও ভয় পায়, আপনি কেন এদের সঙ্গে লাগতে যাবেন, সমঝোতা করে নেন? একবারও কি ভেবেছেন যে দেশকে কোন দিকে আপনি ঠেলে দিচ্ছেন মিস্টার